আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুসানা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে কোরবানির পশু জবাই। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং মাংস বিতরণে ব্যস্ত সময় পার করছেন মানুষ। প্রথম দিনের তুলনায় চাপ কিছুটা কম হলেও বিভিন্ন এলাকায় এখনও দেখা গেছে কোরবানির ব্যস্ততা। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য ফেলায় দ্রুত পরিষ্কার করা সম্ভব হলেও কোথাও কোথাও খোলা স্থানে বর্জ্য ফেলে রাখায় সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও জনভোগান্তি। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর এলাকায় রয়েছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রহিম, সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কতটুকু সফল হলো এবং সেই সাথে নগরের সার্বিক পরিস্থিতি জানাবেন। সুজানা, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং আমরা যেমনটি দেখেছি যে কুরবানির যে বর্জ্য সেটি কিন্তু রিমুভ করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমি বর্তমানে রয়েছি শাহজাহানপুরে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আব্দুল সালাম, তিনি এসেছিলেন এবং এটা পরিদর্শন করেছে যে হাটগুলো রয়েছে সিটি কর্পোরেশনের ভিতরে। সে হাটগুলোতে কিন্তু 72 ঘন্টার মধ্যে পরিষ্কারের কথা রয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, এসে কথা বলেছে, আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকে এবং আগামী কালকের মধ্যে কিন্তু হাট এবং কুরবানির যে পশুর বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করা হবে। তিনি যেমনটি জানিয়েছেন যে কুরবানির পশুর যে বর্জ্য সেটি কিন্তু 100% কিন্তু রিমুভ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে হাটগুলোর যে বর্জ্য সেটি কিন্তু আগামী আর একদিনের মধ্যে কিন্তু পরিচ্ছন্ন করা সম্ভব হয় বলে তিনি জানিয়েছে। এছাড়া কিন্তু দেখছেন যে আমার পেছনে কিন্তু কাজ করছে পরিচ্ছন্ন কর্মী। এরকমভাবে আমরা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা দেখেছি, বিশেষভাবে হাটগুলোতে পরিচ্ছন্নতায় কিন্তু তারা মাঠে নেমেছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ফাঁকা ঢাকায় কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব সহ আমরা টহল দিতে দেখেছি পাড়া মহল্লায়। এছাড়া কিন্তু আজকে ফাঁকা ঢাকায় কিন্তু ঢাকা ছাড়তেও আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ঢাকার বর্জ্য ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি। সুজানা। রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীতে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম পাওয়া নিয়ে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা বলছেন, গরুর চামড়ার দাম পাওয়া যাচ্ছে 500 থেকে 650 টাকা, যেখানে কিনতে হয়েছে 800 থেকে 900 টাকায়। এর ফলে চরম হতাশ তারা। তবে আড়তদাররা বলছেন, ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সে হিসেবে কিনতে হচ্ছে চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। অভিজ্ঞতার অভাবে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানান তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচা চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। কেউ ভ্যানে, কেউ ছোট ট্রাকে নিয়ে আসেন সংগ্রহ করা চামড়া। গত কয়েক বছরের মতো এবারও বাজারে নেই প্রাণ চাঞ্চল্য, তাই মৌসুমি ব্যবসায়ীরাও চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তো এবারে 700-600 এরকম কিনা আছে, তারা রেট বলে এখন 500। 150টার বেড ঠিক হলো, কারণ বাকি আপনার যে কয়টা রইলো 25টার মতো, এই চামড়াগুলো ওরা সামান্য একটু খুঁতের কারণে বাদ দিতেছে। একটা চামড়া যদি ফুট হিসেবে মাপে খালি ফিতা দিয়া কমপক্ষে 1500 টাকা দিতে। আমি 400-500 টাকা কিনে নিয়েছি, আমি লেবার খরচ দিছি, আমার গাড়ি ভাড়া আছে, এখন সিন্ডিকেট করে মালের দাম কমায় ফিটিং দিয়ে নিতে চাই। আড়তদাররা বলছেন, ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সেই হিসেবে কিনতে হচ্ছে তাদের। চামড়ার মান কমে গেছে বলে অভিযোগ করেন কেউ কেউ। চামড়া কম দাম
সেটা আপনারা সরকার কাছে প্রতিবেদন জানান। কেমিক্যাল যে লাগে ওই কেমিক্যালের বাজারের কি অবস্থা? ভালো চামড়ার মান সব সময় থাকবে, আমাদের এই চামড়ার গুণগত মান অনেক কমে গেছে। এদিকে গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকায় দ্রুত বেচাকেনা শেষ করার পরামর্শ ট্যানারি মালিকদের। তারা বলছেন অভিজ্ঞতা ছাড়াই অনেক মৌসুমী ব্যবসায়ী বেশি দামে চামড়া কিনছেন, ফলে তারা পড়ছেন ক্ষতির মুখে। 12-13 সালে 2400-2500 টাকা আমরা চামড়া কিনেছি, তখন আমাদের প্রফিট হয়েছে, কিন্তু এখন চামড়া কিনে যে আমরা প্রফিট করবো এটা কোনো নিশ্চয়তা নেই। বর্জ্য শোধনাগার ভালো হলে চামড়া রপ্তানির আয়ও বাড়বে বলে আশা করেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দর্শক, দেখছিলাম তৌহিদুর রহমানের রিপোর্ট। এই মুহূর্তে রাজধানীর লালবাগের পোস্তা চামড়ার আড়তে আছেন সহকর্মী তৌহিদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তৌহিদ, চামড়া সংগ্রহ কেমন হচ্ছে এবং জানাবেন যে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি একটা প্রতিবেদনে যেটি বলেছিলেন যে কাঁচা চামড়ার আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে পরস্পর যে বিরোধী বক্তব্য, সেটি কিন্তু এখানেও দেখা গেছে। একটু আগে আমি এখানকার কিছু মৌসুমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, একই সাথে কাঁচা চামড়ার যে আড়তদার তাদের সাথেও কথা বলেছি। তারা মৌসুমি ব্যবসায়ীরা বলছেন তারা একটা চামড়া কিনেছেন 500 থেকে 600 টাকায় এবং কি 700 টাকা দিয়েও কিনেছেন, কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন 500-600 টাকায়। যদিও আড়তদাররা বলছেন নানা কারণে লবণ সহ কেমিক্যালের দাম বেড়েছে, সেই কারণে তারা। আমি একজন আড়তদারের সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলছি। আপনার দাম এবং আপনাদের দাম এবং মৌসুমি ব্যবসায়ীরা যে পরস্পর বিরোধী কথা বলছেন, সেটার আসলে কারণ কি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে বছর একবার চামড়া কিনে, অনেকে আছে আপনার চামড়া চিনেও না ভালো করে। যেরকম আমাদের বর্তমান ল্যাম্পি ভাইরাস, যেটা এবছর শতকরা 25% দেখতেছি আপনার মানে ভাইরাসের কারণে মালটা বাদ চলে যাচ্ছে। তো অনেকে এই মালটা চিনে না, এই মালটা নাই, ওনারা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে আমাদের বলছে যে আমাদের। আপনাকে ধন্যবাদ। সুজানা, আপনি যেটা দেখছিলেন, উনি বলেছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার কোয়ালিটি সম্পর্কে তারা অবগত নন, এই কারণে তারা আসলে ক্ষতিগ্রস্ত হন বলে তাদের দাবি। তবে একটু পরে কাঁচা চামড়ার আড়তদার অ্যাসোসিয়েশন তারা হয়তো সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন তাদের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে। সব মিলে রাজধানীর যে পোস্তা কাঁচা চামড়ার আড়তদার যে এলাকা, সেই এলাকায় এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাভারের হরিণধরা বিসিক চামড়া শিল্প নগরীতে ঈদের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত 1560টি ট্রাকে মোট 4,64,409টি কাঁচা চামড়া প্রবেশ করেছে। ট্যানারি মালিকদের আগাম প্রস্তুতি এবং রাজধানী ঢাকা ও এর আশেপাশের মহাসড়কগুলোতে যানজট না থাকায় কোনো রকম ভোগান্তি ছাড়াই চামড়াবাহী যানবাহনগুলো সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে প্রবেশ করতে পারছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আমিন বাজারে কাঁচা চামড়া ক্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ট্যানারির শিল্প কারখানাগুলোতে তো চামড়া প্রবেশ করতে শুরু করেছে, তো সর্বশেষ কি অবস্থা সেখানে আমাদেরকে জানাবেন। সুজানা, আমি এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আমি সকাল থেকে বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানাগুলো পরিদর্শন করেছি। আমি যেটা দেখেছি যে এখানে এখনো চামড়া আসছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আমি যদি বলি যে সকাল 11টা নাগাদ সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে মোট 5 লক্ষ চামড়া প্রবেশ করেছে এবং সেই চামড়াগুলোই গতকাল থেকে এসেছে এবং সেই চামড়াগুলোকে লবণজাত করা থেকে শুরু করে যে কাজগুলো সংরক্ষণের, সে কাজগুলো করছেন কারখানা কর্তৃপক্ষ। তো আমরা যদি একটু কথা বলি, আমরা যেটি দেখেছি যে সাভারের যাত্রাবাড়ি থেকে একটি ট্রাক এসেছে গতকাল রাত 2টার দিকে। সেই 2টার দিকে ট্রাক বোঝাই চামড়া আসার পরে এখনো পর্যন্ত তারা চামড়া বিক্রি করতে পারেননি বলে জানিয়েছেন। তারপরে কিছুক্ষণ আগে উনি এই যে বর্তমানে যে ট্যানারি আছে সেই ট্যানারিতে চামড়া বিক্রি করেছেন। তো এই যে এত দেরি করে আসার পরে এত দেরি করে বিক্রি, কারণটা কি ধরনের সমস্যা হয়েছিল বা কেন? সমস্যা আসলে আমরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। আমরা 2টা বাজে আসার পরেও এই ট্যানারি ওই ট্যানারির কাছে বিভিন্ন পেরেশানিমূলক আচরণ, এদের সহযোগিতামূলক আচরণ ছিল না। আমাদেরকে বিভিন্ন ধরনের
প্রতারণামূলক কথাবার্তা ছিল। শেষ পর্যন্ত আমরা 10টা পর্যন্ত কোনো ধরনের আশাবাদী হয় নাই, কাছে আমরা বিক্রি করতে পারবো এমনও কোনো নিশ্চয়তা পাইছিলাম না। শেষ পর্যন্ত আমরা ভাবতেছিলাম যে নদীতে ফেলে দেব। যাওয়ার পথে একটা লোক পেয়েছি, উনি আমাদের সহযোগিতা করছে বলতে পারি, যে বিক্রি করেছি 150 টাকা। যে দামে বিক্রি করেছি আমাদের যে পারিশ্রমিক আছে এবং যে ভাড়া আছে ওইটাই আমাদের উত্তর। তো শুনছিলেন যে উনি যেটা বলছে যে আসলে যেই দামে বিক্রি করেছেন তাতে করে তাদের পারিশ্রমিকও আসবে না, পারিশ্রমিকও আসবে না বলে তিনি যাচ্ছেন। তো এই ছিল সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে এখানকার সর্বশেষ অবস্থা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে 6 ঘন্টার মধ্যে চট্টগ্রাম নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনের STSS এলাকা থেকে বর্জ্য সংগ্রহের মূল কাজ শুরু হয়। প্রায় 4200 পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড ভিত্তিক বর্জ্য অপসারণ করেন। দুর্গন্ধ এড়াতে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোরবানি শেষ হওয়ার 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সিটির প্রশাসক মাহফুজুন নবী ডন। ঈদের ছুটি কাটাতে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ। এদিকে কুয়াকাটা, সিলেটের জাফলং, কক্সবাজার ও বান্দরবানেও ঢল নেমেছে পর্যটকদের। এদিকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানগুলো ঢেলে সাজানো হয়েছে বলে জানান জেলা প্রশাসকেরা। সিলেটের জাফলং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান। সিলেটে ঈদের ঠিক পরের দিনে দর্শনার্থীর আনাগোনা কেমন দেখছেন, আর যারা দূর থেকে গেছেন তাদেরকে সিলেটে কিভাবে আপ্যায়িত করা হচ্ছে আমাদেরকে জানাবেন। জি সুজানা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র প্রকৃতিকোনা জাফলংয়ে। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পেছনটাতে আসলে সবুজের সমারোহ, যে সবুজ পাহাড়, সেখানে আসলে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা তারা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমি যদি একটি বিষয় আপনাকে জানাই যে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদের দ্বিতীয় দিন আসলে আসানোর পর্যটক এখনও আসেনি। তবে এখানকার স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকেল থেকে আসলে পর্যটকরা এখানে আসতে শুরু করে এবং কি লাখো পর্যটকের সমাগম করবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে সকাল তেমন পর্যটক ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকরা আসতে শুরু করছে এবং কি পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করছে। আমি যদি এখানের পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আমি আপনাকে একটু বলি, এখানকার উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং কি বিজিবি এবং কি এখানকার রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবক দল আসলে তৎপর রয়েছেন নিরাপত্তার স্বার্থে। এবং কি এখানকার যে হোটেল মোটেল এবং কি পর্যটন ব্যবসায়ীরা আসলে দীর্ঘদিন থেকে তারা আসলে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ডেলে সাজিয়ে রেখেছিলেন এবং কি প্রস্তুতি নিয়েছিলেন যে আগত পর্যটকদের তারা সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য। এই ছিল আসলে সিলেটের জাফলং থেকে সর্বশেষ পরিস্থিতি। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় আগামীকাল দেয়া হতে পারে তদন্ত প্রতিবেদন। এ ঘটনায় 3 দিন বয়সী শিশুর বাবা হাবিবুর রহমান জানিয়েছেন, অবহেলাজনিত হত্যার অভিযোগে তিনি মামলা করেছেন। ক্ষতিপূরণের পাশাপাশি ন্যায় বিচার চেয়েছেন তিনি। তার মামলার বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি নাসির উদ্দিন জানিয়েছেন, মামলাটির তদন্ত চলমান। 27 মে হাসপাতালটিতে 6 শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।